নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের আয়োজনে আপনাদের স্বাগত। আজ ১৩ই জুন ২০২৫ শুক্রবার। ভারতীয় শেয়ার বাজারে আজ কিন্তু বেশ একটা অস্থিরতা দেখা গেল। আজকের এই আলোচনায় আমরা বাজারের এই ওঠানামা, এর পেছনের কারণগুলো এগুলো একটু খুঁটিয়ে দেখব। আর সাথে থাকবে কিছু জরুরি কোম্পানির খবরও। উই লার্ন ইনভেস্টিং আপনাদের বিনিয়োগের যাত্রায় সবসময় সঠিক তথ্য দিয়ে পাশে থাকতে চায়। আসুন শুরু করি। একদম। আজকের বাজারে কিন্তু মূল সূচকগুলোতে বেশ বড়সড় পতন দেখলাম আমরা। যেমন ধরুন বিএসই সেন্সেক্স আজ ৫৭৩.৩৮ পয়েন্টস কমেছে, প্রায় ০.৭০%। বন্ধ হয়েছে 81,118.60-তে। দিনের একটা সময়ে তো বেশ অনেকটা নেমে 80,354.59 পর্যন্ত চলে গিয়েছিল। সেন্সেক্স এতটা পড়ল, তাহলে তো নিফটিও নিশ্চয়ই বেশ চাপের মুখে ছিল। আর দিনের সর্বনিম্ন স্তর নিয়ে নাকি একটু ডেটা কনফিউশনও আছে। এনএসসি নিফটিও পড়েছে ১৬৯.৬০ পয়েন্টস বা ০.৬৮% কমে ২৪,৭১৮-তে বন্ধ হয়েছে। আর সর্বনিম্ন স্তরের ব্যাপারটা, দুটো ভিন্ন সংখ্যা দেখা যাচ্ছে। কোথাও ২৪,৪৭৩, আবার অন্য সূত্রে ২৫,০৮১.৩০। সম্ভবত ডেটা আপডেটের সময় বা উৎসের কারণেই তফাৎটা, কিন্তু এটা বাজারের ভেতরের অস্থিরতাটাই দেখাচ্ছে আসলে। শুধু এই দুটো নয়, ব্রডার মার্কেটও কিন্তু পড়েছে। নিফটি মিড ক্যাপ 100 প্রায় ০.৩৭%, আর নিফটি স্মল ক্যাপ 100 প্রায় ০.৪৯% নিচে। আচ্ছা, এই যে এত বড় পতন, এর পেছনে মূল কারণটা কি বলে মনে হচ্ছে? দেখুন, মূল কারণ হিসেবে যেটা উঠে আসছে সেটা হলো আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা। মিডল ইস্টে ইরান ইসরায়েল সংঘাত আবার বাড়ার একটা খবর, সেটার প্রভাব কিন্তু বিশ্বজুড়ে পড়েছে। আর তার সরাসরি একটা প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৭% বেড়ে গেছিল। ও, ৭%? একটা সময় $৭৪.৪৬ প্রতি ব্যারেলে পৌঁছেছিল বলছেন, যদিও পরে একটু নামে। ৭৪.৪৬ ছুঁয়েছিল, যদিও পরে ৮২.০৮-এর আশেপাশে ছিল। দামের এই ওঠানামাটা কিন্তু বেশ লক্ষণীয়। ভারতের অর্থনীতির জন্য তো এটা একটা বেশ চিন্তার বিষয়, তাই না? কারণ আমরা তো তেলের আমদানির ওপর খুব বেশি নির্ভরশীল। ঠিক তাই। ভারত তো তার প্রয়োজনীয় তেলের 85%-এরও বেশি আমদানি করে। একটা সাধারণ হিসাব আছে, ক্রুড অয়েলের দাম প্রতি $10 যদি বাড়ে, তাহলে আমাদের দেশে ইনফ্লেশন প্রায় 35 বেসিস পয়েন্টস 0.35% বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, ট্রেড ডেফিসিট বাড়তে পারে, আর রিজার্ভ ব্যাংকের পক্ষে হয়তো সুদের হার কমানোটাও কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে বাজারের উপর একটা চাপ তৈরি হয়। এর ফলে কোন কোন সেক্টর একটু বেশি প্রভাবিত হচ্ছে বলে মনে হয়? দেখুন, এভিয়েশন বিমান পরিবহন সংস্থা, টায়ার কোম্পানিগুলো, আর ওএমসিস অয়েল মার্কেটিং কোম্পানিজ, এদের ইনপুট কস্ট বা কাঁচামালের দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তাই এই সেক্টরগুলো বেশ চাপে পড়েছে। আচ্ছা, এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞ যেমন ধরুন রাম মেডিউরি, ম্যাক্সিম ওয়েলথের, ওনারা কি বলছেন? ওনার মতো বিশেষজ্ঞরা মনে করছেন যে শর্ট টার্ম ভলিটিলিটি স্বল্পমেয়াদী অস্থিরতা এটা থাকবে। বিনিয়োগকারীদের এখন ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকে একটু সাবধানে নজর রাখতে হবে। বুঝলাম। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এফআইআই আর ডিআইআই, তাদের অ্যাক্টিভিটি কেমন ছিল? বৃহস্পতিবারের ১৩ই জুনের প্রাথমিক তথ্য যা বলছে, তাতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইরা প্রায় ৩,০৩৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইরাও কিন্তু বিক্রেতাই ছিলেন। তারা প্রায় ৫৫৩.৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। তার দুদিক থেকেই বিক্রির চাপ ছিল। একদম। তাহলে একদিকেই ভূ রাজনৈতিক কারণ, তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে এফআইআই ডিআইআই উভয়েরই বিক্রি, এইসব মিলিয়েই কি বাজার এতটা নামল? এবার একটু নির্দিষ্ট স্টক নিয়ে কথা বলি। আজকের বাজারে কোনগুলো বেশি পড়ল বা কোনগুলো কিছুটা হলেও বাড়ল? এই দুটো চাপ তো ছিলই। দেখুন, নিফটি 50-র 50টা স্টকের মধ্যে 38টাই তো আজ নিচে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আদানি পোর্টসের শেয়ারে, প্রায় 2.27% পড়েছে। এর কারণ সম্ভবত ওই ইরান ইসরায়েল উত্তেজনার ফলে হাইফা পোর্টে ওদের যে অপারেশনস আছে সেটা ব্যাহত হওয়ার একটা আশঙ্কা। এছাড়াও আইটিসি পড়েছে 1.67%, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই পড়েছে 1.57%, হিন্ডালকো পড়েছে 1.49%। এগুলো উল্লেখযোগ্য পতন।
আর লাভের দিকে কাজ হলো সংখ্যাটা মনে হয় বেশ কম, তাই না? ঠিক বলেছেন, লাভের দিকে ছিল মাত্র 11টা শেয়ার। তার মধ্যে টেক মাহিন্দ্রা প্রায় 1.02% বেড়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস বেড়েছে 0.38%। এছাড়া সান ফার্মা, মারুতি, ওএনজিসি +1.28%, ভারত ইলেকট্রনিক্স +2%ও ছিল। এইরকম একটা টালমাটাল বাজারে শুধুমাত্র সূচক বা দামের ওঠানামা না দেখে কোম্পানির ভেতরের খবর জানাটা খুব জরুরি হয়ে যায়। আর এখানেই তো আসে কোয়ার্টারলি রেজাল্টস বা ত্রৈমাসিক ফলাফলের গুরুত্ব। উই লার্ন ইনভেস্টিং কিন্তু সবসময় এই বিষয়টার ওপর জোর দেয়। একদম ঠিক। এই কোয়ার্টারলি রেজাল্টস ব্যাপারটা সত্যি খুব জরুরি। সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জেস বোর্ড অফ ইন্ডিয়ার নিয়ম আছে, সমস্ত লিস্টেড কোম্পানিকে প্রতি 3 মাস অন্তর তাদের আর্থিক ফলাফল জানাতেই হয়। মানে কোয়ার্টারলি প্রফিট কত হলো, কোয়ার্টারলি রেভিনিউ কত, কোয়ার্টারলি মার্জিন কেমন, এইসব। এই সংখ্যাগুলো আসলে বিনিয়োগকারীদের বুঝতে সাহায্য করে যে কোম্পানির আসল স্বাস্থ্যটা কেমন, আর সেটার ভিত্তিতেই তো তারা শেয়ার ধরে রাখবেন না বিক্রি করবেন সেই সিদ্ধান্তটা নেন। তাই ব্যালেন্স শিট পড়া বা বিশ্লেষণ করতে শেখাটা খুব দরকারি। আচ্ছা, আগামী কয়েকদিনে কাদের রেজাল্ট আসার কথা আছে? ক্যালেন্ডার অনুযায়ী আজকেই 13ই জুন স্পাইসজেট আর স্টেট ট্রেডিং কর্প অফ ইন্ডিয়ার অডিটেড রেজাল্টস আসার কথা। আগামীকাল 14ই জুন কেএনআর রেল ইঞ্জিনিয়ারিং, টয়ম স্পোর্টস আছে, আর 16ই জুন বিপুল, রামরত্না ওয়্যার্স এদের ফলাফল আসার কথা। বিনিয়োগকারীদের অবশ্যই এইগুলোর দিকে খেয়াল রাখা উচিত। বেশ, তাহলে আজকের পুরো আলোচনাটা থেকে মূল বিষয় বা সার সংক্ষেপ কি দাঁড়ালো? সংক্ষেপে বললে আজকের বাজারে পতনের মূল কারণ ছিল ওই আন্তর্জাতিক সংঘাত, মানে ইরান ইসরায়েল কনফ্লিক্ট, আর তার ফলে তেলের দাম বৃদ্ধি। বৃহস্পতিবারের ডেটা বলছে এফআইআই, ডিআইআই দুজনেই বিক্রেতা ছিল। আদানি পোর্টস, আইটিসি, এসবিআই এর মতো বড় শেয়ারে পতন দেখেছি আমরা। আবার টেক মাহিন্দ্রা, টিসিএস, ওএনজিসি কিছু লাভও করেছে। আর সবচেয়ে জরুরি কথা হলো, বাজারের এই অস্থিরতার মধ্যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস বিশ্লেষণ করার গুরুত্বটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে। একদম। সবশেষে বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শ কি থাকবে এই পরিস্থিতিতে? দেখুন, এখন বিনিয়োগকারীদের উচিত ভূ-রাজনৈতিক ঘটনাগুলো খুব ভালোভাবে ফলো করা আর কোম্পানিগুলোর আসন্ন রেজাল্টের উপর নজর রাখা। শর্ট টার্ম ভলাটিলিটি বা স্বল্পমেয়াদী অস্থিরতা তো থাকবেই, কিন্তু একটা সুচিন্তিত লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যদি থাকে, তাহলে বাজারের এই ওঠানামা কিন্তু সামাল দেওয়া যেতে পারে। আর একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য থাকলো, বাজারের এই যে অস্থিরতা, এটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য কোনো সুযোগও তৈরি করছে? অবশ্যই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে বিনিয়োগকারীরা নিশ্চয়ই ভেবে দেখতে পারেন। উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিনিয়োগ সংক্রান্ত আরও নির্ভরযোগ্য তথ্যের জন্য চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিংয়ে। নমস্কার।